শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পত্রিকায় চোখ বুলিয়ে নাস্তায় মনোযোগ দিলেন তশরিফ সাহেব। নিরুপমা ব্যস্ত হাতে খাবার সার্ভ করছে। ঘুমু ঘুমু ঢুলে ঢুলে ঘুমে ঢুলু ঢুলু হয়ে আয়ত্রী টেবিলে বসে পড়ল। সাথে সাথে শুরু হয়ে গেল তিন ভাই বোনের খুনসুটি। তশরিফ সাহেব আয়ত্রীর প্লেটে পরোটা ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছে। আয়ত্রী তাই মুখে পড়ছে। পরোটা ছিঁড়ছে। পরোটা না ছিঁড়ে দিলে আয়ত্রীর খেতে দ্বিগুণ সময় লাগে। তাহিয়াম্মু, একটা ডিম খাওয়া লাগবে আপনার। এখন পুষ্টিকর খাবার দরকার। পড়ালেখার কত চাপ, সামনে তো এসএসসি পরীক্ষা। কিছুক্ষণ উসখুস করে বাবার জোড়াজুড়িতে ডিম খেতে শুরু করলো আয়াত্রী। পাশ থেকে নিহাল বলে উঠল, তা আপু জানো কি হয়েছে? আয়াত্রী কিছু বলার আগে নুসাইবা বলে উঠল, তাহপু জানো আমি আজকে। কথা সম্পূর্ণ করতে পারলো না বেচারি। নিহাল চেঁচিয়ে উঠল, না তাহা আপু, শুধু আমার কথা শুনবে। না তাহপু, আমার কথা শুনবে। এই থাম, তোরা ফাজলামো বন্ধ কর। আমার নাম এটা ট্রিয়াকাল না যে ফর্ম চেঞ্জ করবি, লাইক V1 V3। আয়াত্রীর কথায় সবাই অবাক হয়ে তাকালো। নিরুপমা এক নজর মেয়ের দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিলেন। তশরিফ গম্ভীর মুখে সমস্যার সমাধান করার উদ্যোগ নিয়েছেন। সত্যি তো কথাটা ঠিক বলেছে। তার নাম নিয়ে এত বাড়াবাড়ি কেন? তাদের সকল পরিকল্পনায় পানি ঢেলে নিরুপমা জানালেন, আয়ু, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আয়ত্রী ঝটপট উঠে গেল খাবার অসম্পূর্ণ রেখে। নিরুপমা কড়া গলায় জানালো খাবার শেষ করে তবেই উঠতে হবে। আয়ত্রী কাচুমাচু করে মুখ করে বলল, দাও না মা, আজকে রানু ম্যামের ক্লাস, লেট করলে কঠিন শাস্তি। আর খাবার খেতে বসে দুষ্টুমি করার শাস্তি তোমার এটা। আয়ত্রী বাবার দিকে অসহায় মুখ করে তাকিয়ে রইল। তশরিফ হাতে প্লেট নিয়ে বাকি খাবার খাওয়াতে লাগলেন মেয়েকে। আমি খাইয়ে দিচ্ছি, তুমি পাশাপাশি যা করা করে নাও। এভাবে দাঁড়িয়ে থাকলে সময় একটুও বাড়বে না। তোমার মায়ের মন গলানোর চান্স নেই। নিরুপমা কড়া চোখে স্বামীর দিকে তাকালেন। আয়ত্রী দ্রুত পদে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। তখন দাদি পাশের রুম থেকে ডেকে উঠল, আহিবু এদিকে আয় তো। বলতেই হাতে চশমা খুঁজতে লাগলেন। আয়ত্রী এক ছুট লাগালো দাদির কাছে। কি সুন্দরী, সকাল সকাল ডাকছো কেন? চশমা দাদির হাতের মুঠোয় দিয়ে বলল। তিনি হেসে আয়ত্রীকে চুমু খেলেন। অতঃপর আয়ত্রী হাতে একটা কাঁচা আম আর ফুলের মালা দিলেন। হিজল ফুলের মালা। সকালে নিহালের সহ হাঁটতে গেছিলাম রে। এই আমটা আমগো পশ্চিম দিকের গাছের। আর নিহালে 10 টাকা দিয়া তোর জন্যই ফুলের মালা বানাইছি। খোপায় পড়লে কত সুন্দর লাগবে আমার বুড়ে। আয়ত্রী দাদিকে জড়িয়ে ধরলো। পরক্ষণে বেরিয়ে যেতে যেতে বলল, যাই দাদু, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যাস। আয়ত্রী দ্রুত পা চালালো। হিজাব পরা সে কাজেই খোপায় মালাটি গাঁথার সুযোগ নেই। হাঁটতে হাঁটতে হাতে পেঁচিয়ে ফেলল। নেড়ে চেড়ে দেখে নিজে নিজেই বলে উঠল, বাহ, বেশ মানিয়েছে তো। আয়ত্রী ভাবতে লাগলো তার দাদির কথা। একটা সময় তিনি নিরুপমা আর আয়ত্রীকে কাউকে সহ্য করতে পারত না। তার মতে নিরুপমা বিবাহিত মহিলা। কোনো জাদু বলে তার ছেলে পাগল করেছে। বিয়ের পর ওই বাড়িতে ওঠা হয়নি নিরুপমার। আয়ত্রী যখন 5ম শ্রেণীতে, নুসাইবার তখন 2 বছর। নিহাল পৃথিবীতে আসার সুখবর মাত্র পেয়েছে তারা। তখন নিরুপমার একা একা খুব কষ্ট হয়ে যেত। তার উপর মেয়ে দুটো দারুণ বিচ্ছ। তশরিফ তাই নিজের স্ত্রী আর মেয়েদের মায়ের কাছে পাঠালেন। কিন্তু 1 সপ্তাহ পর শুরু হয় ঝামেলা। জাবেদা বেগম নিরুপমা আর আয়ত্রীকে 2 চোখে দেখতে পারে না। একদিন তো বাসা থেকে বেরিয়ে করে দিলেন। নিরুপমা অনেক কষ্টে মেয়েদের নিয়ে স্বামীর কাছে পৌঁছায়। তশরিফ তখন নতুন জায়গায় ট্রান্সফার হয়েছিল মাত্র। নতুন পরিবেশ, সব কিছু গুছিয়ে নিতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। এভাবেই দিন চলছিল। নিহাল পৃথিবীতে আসার আর
কয়েকদিন বাকি। সেদিন ভীষণ বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজে জবে জবে হয়ে জাবেদা বেগম হাজির হয়েছিলেন তাদের বাড়ি। নিরুপমা তাকে তাড়িয়ে দেননি, বরং বুকে আগলে নিয়েছিলেন। জানা গেল বাকি ছেলে এবং তাদের বউয়েরা তাকে তাড়িয়ে দিয়েছে। যাওয়ার জায়গা নেই, তাই তো জাদুকরি নিরুর কাছে এসেছে। সেদিনের পর জাবেদা নিরুপমাকে ছাড়া একদম অসহায়। আয়ত্রী অবশ্য দাদিকে ভুল বুঝে না। মায়ের ডায়েরি পড়ার পর থেকে তার মতে দাদি তার নিজের জায়গায় ঠিক ছিল। সব মায়েরাই ছেলের ভালো চায়। তাশরিফ মেয়েটাকে ভালোবাসা, তাশরিফ যেটাকে ভালোবাসা বেঁচে থাকা হিসাবে দেখেছিলেন, দাদি তা সর্বনাশ হিসাবে দেখেছে। দেখাটাই কি স্বাভাবিক নয়? আয়ত্রী ব্যাগ হাতে ক্লাসে প্রবেশ করলাম। নিজের গ্যাংগুলোর ব্যাগ খুঁজতে খুঁজতে পেয়েও গেল। কি একটা ভেবে সামনের দিকে বসে পড়ল। তখনই ক্লাসে হুড়মুড় করে সব কটা প্রবেশ করলো। বড় বড় রসগোল্লার ন্যায় চোখ দিয়ে তারা আয়ত্রীর দিকে তাকিয়ে আছে, যেন আয়ত্রীকে নয় পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখছে। আয়ত্রী কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বই হাতে বসে পড়ল। এইদিকে সবটা অবাক হয়ে তাকিয়ে আছে। তারা মূলত বোঝার চেষ্টা করছে সমস্যাটা কোথায়। আয়ত্রী সেসব পাত্তা দিল না, পুতুল নাচের ইতিকথা বইটি পড়তে শুরু করলো। এই বইটি নিয়ে আয়ত্রী এক সমস্যা আছে। একবার পড়ার আগ্রহ পাচ্ছে তো আরেকবার পাচ্ছে না। যখনই আগ্রহ পাচ্ছে তখনই সময়টা হয়ে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস কিংবা বই পড়া যাবে না এমন সময়। আয়ত্রী বই পড়ায় মনোযোগী হলো। কিছুক্ষণ পরই পাশের মেয়েটা আয়ত্রীর সাথে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করলো। আয়ত্রী সেদিকে পাত্তা দিচ্ছে না দেখে ডেকে ডেকে কথা বলতে লাগলো। আয়ত্রী এবারে বিরক্ত হয়ে পড়ল। আমি পড়ছি, প্লিজ থাম। কিন্তু মেয়েটি থামবার পাঁচই নয়, সে অনর্গল কথা বলেই যাচ্ছে তো যাচ্ছে। আয়ত্রী এবার ব্যগ্র হাতে উঠে পড়ল। সাথে সাথে তার বান্ধবীদের মধ্যে হই হই পড়ে গেল। তাদের আরেকবার অবাক করে দিয়ে আয়ত্রী পেছনের দিকটায় গিয়ে বসল। আয়ত্রীর বেশ লাগছে, আজকে সব কটাকে বেশ ডাচিয়েছে। মাঝে মাঝে তার খুব ইচ্ছে করে বিচিত্র এই বান্ধবীগুলোকে নিয়ে বিজ্ঞাপন ছাপিয়ে পৃথিবী সবার কাছে তুলে ধরতে। দীর্ঘশ্বাস ফেলে আয়ত্রী এবার পড়তে শুরু করলো। ঝুমু এসে প্রশ্ন করলো, কিরে তাহি, হিজরত করলি যে? আমি এখানেই বসবো, এই জন্যই হিজরত করা। ঝুমু কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে এলো, আবার পেছনে ফিরে বলল, পেছন থেকে পড়া বোঝা যায় না, এখানে আবার হিজরত কর। আয়ত্রী মাথা নেড়ে জানালো সে যাবে না। এরপর কিছুক্ষণ সবাই চুপ থেকে দৌড়ে পেছনে চলে এলো। আয়ত্রী এবার ঝুমুর দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিল। অর্থাৎ পেছনে বসে সবাই মিলে ব্যাক বেঞ্চার হওয়ার ছিল তার মূল লক্ষ্য। ঝুমু তিশা কিছুক্ষণ তাকিয়ে থেকে বাকিদের দিকে এগিয়ে গেল। সবাই সারি সারি বসে আছে। আয়ত্রী হুমায়রা আনলিমিটেড বকর বকর করেই যাচ্ছে। ওদের কথা এক প্রকার বিরক্ত হয়ে মিথিলা উঠে দাঁড়ালো। আমি ঝুমু আর তিসুর সামনে বসছি, কোনো রকম বিরক্ত করবি না, খবরদার। আয়ত্রী হুমায়রার শুকনো মুখে তাকালো। ভাবলো মেয়েটি বুঝি খুব রেগে গেছে। কিন্তু তাদের অবাক করে দিয়ে ওরা মাত্র এক বেঞ্চ আগে গিয়ে বসলো। এতেই সকলে হাসিতে ফেটে পড়লো যেন। পাশের বেঞ্চ থেকে রিয়া বিরক্তি নিয়ে এদিকে ফেললো। এতক্ষণ বই মুখ বুঝেছিল। মেয়েটা সারাদিন পড়ে, এমনকি রাতে 1টা বাজে ঘুম ভেঙে গেলেও উঠে পড়ে। আয়ত্রীর মতে এত পড়ার পরে তার এতদিনে চাঁদের দেশে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু না, রিয়া তো যাচ্ছে না। সে বাংলাদেশেই অবস্থান করছে। কারণ রিয়া সবকিছু ভুলে যায়। মাঝে মাঝে এটা ভুলে যায় সে কে বা কোথা থেকে এসেছে। আয়ত্রী অসহায় মুখ করে প্রশ্ন করল, কি সমস্যা রিউ পাখি? তুই কি করতেছিস? কি বলিস রিয়া, তুই দেখতে পাচ্ছিস না? এই জন্যই বলি এত পড়া লাগবে না। গেল তো এখন চোখটা। রাগ ওঠে আমায়। বলি সামনে মুখ ফেরালো। পেছন থেকে আয়ত্রী অনেকবার ডাকলেও রিয়া সাড়া দিল না। এবার আয়ত্রী মুখ ফুলিয়ে বলে উঠল, এত ডাকি তবু কথা কও না কেন রিউ? উফ, রাগ ওঠে তো। কথাটা শুনে পাশে বসা হুমায়রা ইতু দুজনেই হেসে গড়াগড়ি খাচ্ছে। তাদের হাসির তোপে বিরক্ত হয়ে মিথিলা পিপিট করে বলে উঠল, আনএভেলেবল। এত অর্থ কি? এবারে মিথিলা যথেষ্ট রেগে গেছে। বলা বাহুল্য,
যে বান্ধবীদের মধ্যে মিথিলার রাগ বেশি, ভয় পায় আয়াত্রী আর হুমায়রা। এরই মাঝে ক্লাসে রানু ম্যাম প্রবেশ করলো। লেট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানালো। অতঃপর হাজিরা ডাকতে শুরু করলো। আয়াত্রী লেট করার জন্য ম্যামকে মনে মনে ধন্যবাদ জানালো। মিথিলার রাগ ধামাচাপা দিতে হুমায়রা বলল, আমরা আগে ইংরেজি বুঝি। এই কথাটা শোনা মাত্র মিথিলার সাথে সাথে ঝুমু ও তিশাও পেছন ফিরে তাকালো। এর দরুন একটা অঘটন ঘটল। তাদের তিনজনের হাজিরা মিস হয়ে গেল। ওরা আয়াত্রীর দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকাতে আয়াত্রী উঠে দাঁড়ালো। একটু পাকনামি করে বলে উঠল, ম্যাম এইখানটায় শোনা যাচ্ছে না কিছু, তাই অনেকের হাজিরা মিস হচ্ছে। ম্যাম পেছায় রেখে গেলেন। আয়াত্রীকে শাস্তি স্বরূপ ক্লাসের বাইরে পাঠানো হলো। এতে করে আয়াত্রী খুব একটা মন খারাপ করলো না, বরং তার জন্য ভালোই হয়েছে। ক্লাস থেকে বেরিয়ে আয়াত্রী পুরো ক্যাম্পাস ঘুরতে লাগলো। হুট করে কারোর সাথে ধাক্কা খেয়ে লেগে ছিটকে পড়লো। মোটেও রোমান্টিক ভাবে নয়, লম্বা চওড়া লোকটা, চওড়া বাহুর সাথে ধাক্কাটা লেগেছে আয়াত্রীর মুখমণ্ডলে। এক মুহূর্তের জন্য বেচারি সব অন্ধকার দেখতে পেল। আয়াত্রী চোখে হাত বুলিয়ে বলে উঠল, আরে লম্বা খাম্বা দেখে চলবেন তো নাকি? একটুর জন্য আমার থোবরাটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছিল। সামনে থাকা আয়াত ফ্রুকুচকে ফেল। সে মূলত স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে এসেছে। সেদিন স্যার অনেকবার অনুরোধ করলো। আয়াত নিজের গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিল। গ্রামে শিক্ষিত স্বনামধন্য পরিবার হিসেবে তার পরিবারের নাম রয়েছে। সে যাই হোক, নিজের নামের সাথে আয়াত কখনোই কোনো কিছুর কম্প্রোমাইজ করে না, তাই তাতে চেপে বলে উঠল, শোনো পিচ্ছি, আমার একটা সুন্দর নাম আছে বুঝলে, আয়াত আহসান আমার নাম, কাজে এসব উদ্ভট নামে একদম ডাকবে না। আয়াত্রী আয়াতের দিকে তাকিয়ে একটু অবাকই হলো। একজন সুপুরুষ এখানে মিথিলা হুমায়রা থাকলে নিঃসন্দেহে ক্রাশ নামক হারাম জিনিসটা খেয়ে বসত। তবে আয়াত্রী এখন না চাইতেও লোকটার দিকে তাকিয়ে আছে। এরই মাঝে আয়াতের ফোন বেজে উঠল। এক পাশে সরে আয়াত ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে আয়াত হেসে ফেলল। আয়াত্রী রসগোল্লার ন্যায় চোখ করে তাকিয়ে রইল। হাসলেই লোকের গালে টোলও পড়ে। হাসিটাও অসম্ভব রকমের সুন্দর। আয়াত্রী মুহূর্তে আয়াতকে পর্যবেক্ষণ করতে নেমে পড়ল। সবসময় টোল পড়া হাসির কাউকে দেখলে আয়াত্রী এমন করে। এতটুকু তো ক্ষান্ত হয় না, তার পুরো ডিটেলস জেনে নেয়। কোনো একটা কারণে মায়ের বর্ণনা অনুযায়ী সবাইকে একটা কিছুর কমতি মনে হয়েছে আয়াত্রীর। তবে এই লোকটাকে একদম পারফেক্ট লাগছে আজ। পরক্ষণে বোকা আয়াত্রীর মাথায় এলো যে সবচেয়ে বড় কমতি তো নামেই। কোথায় নিদ্র, কোথায় আয়াত। আয়াত ফোনে কথা বলা শেষ করে বলে উঠল, শোনো পিচ্ছি, পুঁটি মাছের মতো লাফাবে না একদম। বলে হনহন করে চলে গেল। রেখে গেল অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছানো আয়াত্রীকে। ঘন্টার আওয়াজে আয়াত্রীর ঘোর কাটল। এক দৌড়ে ক্লাসে প্রবেশ করলো। বেঞ্চে বসা মাত্র মিথিলা দুঃখ প্রকাশ করে সরিয়ে বলে ফেলল। আয়াত্রীরও নিজের জন্য একটু দুঃখ হলো। সে একবার সকলের অবস্থান পর্যবেক্ষণ করে নিল। সামনে ঝুমু মনোযোগ দিয়ে অঙ্ক করছে। আয়াত্রী পিপির করে বলে উঠল, মিশরীয় সভ্যতার জ্ঞান অন্বেষী আসছে। অবশ্য এতে তাদের উপকারী হয় বটে। সময়ে অসময়ে লজিক পাওয়া যায়। তবে চিকনি চামেলি এই সুন্দরী রমণী একবারই প্রেমে বিচ্ছেদী, অথচ তা যার জন্য গুমড়ে মরছে এই বাংলার যুব সমাজ। পাশে তিশা খাচ্ছে, আবার কিছু একটা লিখছে, মাঝে মাঝে ঝুমুর খাতায় উকিঝুঁকি মারছে। আয়াত্রী প্রথম অবাক হতো, এখন আর হয় না। শুধু চোখ কপালে তুলে বলে ওঠে, খাদক একটা। তিশা স্বাভাবিকের চেয়ে একটু মোটা, তবে এর মানে এই না দেখতে রাক্ষসী টাইপ। মোটা অর্থাৎ গুলুমুলু, গায়ের রং ধবধবে ফর্সা, গোলাপি ঠোঁট, মানানসই চোখ, নাক, ঠোঁটের উপর একটা কুচকুচে কালো তেল। মাঝে মাঝে তিশা অবাক হয়, তখন তার মুখ বড় হা হয়ে যায়। আয়াত্রী এই অবাক হওয়াটা ভালোই লাগে। ইচ্ছে করে আশেপাশের জিনিসপত্র হা হওয়া মুখে গুছে দিতে। পাশে ইতুকে খোঁচা দিয়ে আয়াত্রী জিজ্ঞেস করল, কিরে নাজমুন আসে নাই? আজকেও ক্লাস বাঙ্ক? প্রেম করে মেয়েটা দিন দিন গোলনায় যাচ্ছে। এই কথা শুনেই হুমায়রা ইতু হো হো করে হেসে উঠল। আয়াত্রী
এবার হুমায়রার হাসির প্রতি প্রথমবারের মতো বিরক্ত হলো। আরে বাবা, আমাকেও বল, আমিও হাসি। বহু কষ্টে হাসি থামিয়ে একটা মোচড়ানো কাগজ বের করে দিল, জানালো এটা নাজমুল দিয়েছে। ওরা আপন মনেই হাসছে। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলো, সাথে আয়াত নামক লোকটা। আয়াত্রীরা এখনো হাসতে ব্যস্ত। স্যার সিট ডাউন বলতে সকলে বসে পড়ল। তারা তিন মাথা মোটা ছাড়া আয়াত্রীর সামনে দাঁড়ানো লোকটাকে দেখে চমকে উঠল। সে টের পাচ্ছে তার হার্টবিট বাড়ছে। অদ্ভুত, এমন কেন হচ্ছে এই লোকটাকে দেখে? কিছুক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েই হয়তো। স্যার আয়াতের গুণগান গেয়ে সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দিলেন। সাথে জানালেন আয়াত এই গ্রামেরই কৃতি সন্তান, তার দাদা এই স্কুলের প্রতিষ্ঠাতা, কাজেই সে সম্মানিত ব্যক্তি। আয়াত্রী যার পড়ানোই বিরক্ত, ওর খাপছাড়া ভাব, বেখেয়ালি দৃষ্টির কারণে আয়াতের চোখে পড়ল আয়াত্রীর ওপর। প্রস্থান করার আগে বেশ কিছুক্ষণ সৌর চোখে তাকিয়ে রইল তার পাশের দুই বান্দার নজর এড়ায়নি। এর পরের সাবজেক্টের স্যার ক্লাস নিতে এসে জানালো কাল প্রতিযোগিতা হবে, কাজেই প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্রীরা ইভেন্ট অনুযায়ী নাম লিখতে, অনেকেই নাম লিখতে ব্যস্ত। এর মাঝে হুমায়রা, ঝুমু, তিশাও বাদ যায়নি। হুমায়রা গানের গলা সুন্দর। ক্লাস 5 পর্যন্ত সে হামদ ও নাচ পরিবেশন টিম থেকে গান করত। তার ছোট্ট একটা অ্যালবামও ছিল। বড় হওয়ার পর কণ্ঠস্বরের পর্দা কথা ভেবে তা বাদ দেওয়া হয়েছে। আয়াত্রী, ইতু হাত পা ছড়িয়ে বসে আছে। তারা মূলত প্ল্যান করছে কালকে স্কুল না এসে কি করবে। সামনে থেকে উৎসুক হয়ে মিথিলা জানা সেও কালকে আসবে না, পড়ে পড়ে ঘুমাবে। মিথি, তোর যে কুম্ভকর্ণের ঘুম, পড়ে পড়ে আর বসে বসে তাতে বেশ কিছু যায় আসে না। আয়াত্রীর কথা শুনে মিথিলা চোখ রাঙাতেই আয়াত্রী হাতের মুঠো দুমড়ে মুচড়ে যাওয়া পত্রখানা মেলে ধরল। নাজমুন কিছুক্ষণ আগে ছুঁড়ে মেরেছিল। বেচারি আজ তাদের সাথে বসতে না পারার কষ্টে অর্ধেক বুড়ি হয়ে গেল। কথা না বলে থাকার মতো কঠিন কাজ আর করা অকালে মৃত্যুবরণ করা নাজমুনের কাছে সমান। আয়াত্রী তাই দুঃখী দুঃখী মুখ করে চিঠি খুলল। লেখা, তাহি বেবি, আমাকে তোদের সাথে বসালে আমি আমার জামাই তোদের দিয়ে দিব। এগুলো ইংরেজিতে লেখা, তবে জামাই ওয়ার্ডটা পড়তে গিয়ে আয়াত্রীর ভ্রুজোড়া আপনা আপনি কুচকে এলো। জামাই কে? এই মেয়ে জামি লিখেছে। লেখাটা এমন যে, তাহি বেবি, আমাকে তোদের সাথে বসালে আমি আমার জামি তোদের দিয়ে দিব। ইংলিশে জামাই বানান JAMAI, কিন্তু ও লিখেছে JAMI। পরে আয়াত্রী হু হা করে হেসে উঠল। পুরো শুনে ব্যাপারটা পাশের সবাই হাসল। এমন নয় যে এখানে নাজমুনের ভুল হয়েছে, বরং সে প্রায়শই জামাইকে জামি লিখে। ঝুমু চিন্তিত গলায় বলে উঠল, এটা তো কিবোর্ড না, তাহলে ওর মিস্টেক হলো কিভাবে? আরে ওর মাথায় একটা তারে মিস্টেক আছে। সেরা ভাই, সেরা। পাশ থেকে ইতু খিলখিল করে হেসে ফেলল। আয়াত্রী ভ্রু চেয়ে প্রশ্ন করল, কি রে, এত খ্যাকে করে হাসছিস কেন? তুই মেয়ে, তুই হাসবি রিন রিনে স্বরে, যা শুনে আশেপাশের মানুষ ক্রাশ খাবে। কিন্তু না, তুই তো হাসবি শিয়ালের মতো, যেন মানুষ শুনে হার্ট অ্যাটাক করে। শুধু শিয়ালের মতো নয়, ঠিক শিয়ালের মতো। হুমায়রার কথা শুনে তারা তিনজনই হেসে উঠল। এভাবে শুধু খেক করে একা ইতু নয়, তিনজনই হেসে ফেলল। যা স্যারের দৃষ্টিগোচর হতে তিনি রেগে তিনজনেরকে ক্লাস থেকে বের করে দিলেন। ওরা খুশি মনে বেরিয়ে গেল। যাওয়ার সময় ঝুমু পিটপিট করে পড়ল বলে আয়াত্রী ফেংচি কাটল। ক্লাসের কিছু মেয়ে বিরক্তিতে পিটপিট করল, আমাদের সার্কেলের সম্মান আর রাখলি না। তোদের মান থাকলে তো সম্মান। চৈতি আয়াত্রীর জন্য এক বুক খাওয়া হুতাশ করে উঠল। ওরা তিনজন পুরো ক্যাম্পাস জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কিছু স্যার ম্যাম জিজ্ঞেস করতে খুশিতে গদগদ হয়ে বলল, এটাই আমাদের শাস্তি। কেউ অবাক হলো, কেউ অপদার্থ বলে নিজের পথে হাঁটতে শুরু করলো। ইতু আর হুমায়রা হঠাৎ করে দুপাশ থেকে আয়াত্রীর দু হাত চেপে ধরল। হুমায়রা সন্দেহের চোখে বলল, ব্যাপার কি বলতো তাহি? ক্লাসের ওই সুন্দর ছেলেটা তোর দিকে এমনি তাকাচ্ছিল কেন? সুন্দর?
কচু লম্বা খাম্বা একটা। আমি প্রথম দেখেই বুঝেছিলাম তুই আর মিথিলা দেখলে ক্রাশ খেয়ে চিটপটাং হয়ে যাবি, যে হারাম ঘোর। তুই কথা ঘুরাচ্ছিস তাহি? ইতুর কথায় হুমায়রাও হই হই করে উঠল। আয়ত্রী এক নাগারে সব বলতেই দুজনেই হেসে কড়াকড়ি খেতে লাগলো। যেন ইতু পেট চাপড়ে ধরে বলল, তুই 5 ফিট 3, এরপরেও তো কি পুটি বলছে। ভাব আমাদের হুমুকে দেখলে কি বলতো। আয়ত্রীর তাই মনে হলো, বিড়বিড় করেই বলে উঠল, লোকটা চোখে ছানি পড়েছে। হাসাহাসি থামিয়ে আচমকা হুমায়রা সোজা হয়ে দাঁড়ালো। আয়ত্রীকে ঝাঁকিয়ে বলে উঠল, টাকা আছে তাহি? হাওয়াই মিঠাই কিনে দে না। আমি সবসময় ব্যাংক ব্যালেন্স সাথে নিয়ে ঘুরি, তোর ধারণা কি এমনটাই? হুমায়রা বেশ কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করলো। ইতু বিরক্ত হয়ে হাতে করে নিয়ে আসা বইয়ের পাতা উল্টাতে লাগলো। এরই মাঝে একটা 10 টাকার নোট খুঁজে পেল। টাকাটা দেখে তাদের চক্ষু চড়ো গাছ। আয়ত্রী ইচ্ছে করলো হেসে নিচে পড়ে গড়াগড়ি খেতে, তবে আপাতত ইচ্ছেটা দমিয়ে প্রশ্ন করলো, এই শতাব্দী পুরো টাকা কোত্থেকে পেলি রে? এটা দিয়ে হাওয়াই মিঠাই তো দূরে থাক, ফকির কি নিবে কিনা সেটাও সন্দেহ। হুমায়রা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ইতুকে নিয়ে ছুট লাগালো। যেতে যেতেই বলল, টাকা না নিলে ইতুকে জিম্মি করে রেখে আসবো, তবুও আমার হাওয়াই মিঠাই চাই চাই। আয়ত্রী বোকা বনে গেল। হুমায়রাটা একদম বাচ্চা টাইপ, তাদের মধ্যে সবচেয়ে ছোট লাগে তাকে। তার উপর যেই পরিমাণে চিকন সে। আয়ত্রী তো বাতাসি ডাকে। ঝড় বৃষ্টির দিনে ফোন দিয়ে জিজ্ঞেস করে, কিরে উমা, তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? বাইরে অনেক ঝড় তুফান হচ্ছে, খবরদার বের হবি না, তাহলে উড়েই যাবি। আয়ত্রী তেতো মুখে অন্যদিকে ফিরল। বিড়বিড় করে বলতে লাগলো, হাওয়ায় ভেসে যাওয়া মেয়ে হাওয়াই মিঠাই খা। তোমার কি কোনো কাজ নেই? ক্লাস যদি নাই করো স্কুল কেন আসো শুনি? কথাটি শুনে আয়ত্রী পেছন ফিরে তাকালো। আয়াত হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আয়ত্রীর সবচেয়ে পছন্দের টোল পড়া হাসিটাও বিরক্ত লাগতে শুরু করলো। এই যে মিস পুটি, কথা কানে যাচ্ছে না? ক্লাস কেন করো না? তার কৈফিয়ত আপনাকে কেন দিব? আপনি কি আমার টিচার? আয়াত ক্রু হাসল। না চাইতো মেয়েটির সাথে তার শত্রুতা হয়ে যাচ্ছে। আমার একটা দায়িত্ব আছে। যতই হোক আমার দাদা অনেক স্বপ্ন দেখে এই স্কুল প্রতিষ্ঠা করেছেন, তাই আমাদের আগ্রহী আর অ্যাটেন্টিভ স্টুডেন্ট প্রয়োজন। তোমার মতো ফাঁকিবাজ অবশ্যই নয়। সে যাই হোক, হেড স্যারের সাথে এই ব্যাপারে আমি অবশ্যই আলাপ করব। বলেই হাঁটা দিল। আয়ত্রী চেঁচিয়ে বলে উঠল, তুই একটা অসভ্য। তবে সম্পূর্ণ অসভ্য নিয়ম কানুন দেখার জন্য তৈরি থেকো মিস পুটি। বলেই এক গা জ্বালানো হাসি দিয়ে প্রস্থান করলো। আয়ত্রীকে কিছুটি বলার সুযোগ দিল না। আয়ত্রী তাতে দাঁত চেপে কঠিন মুখে দাঁড়িয়ে রইল। তার এক মুহূর্তের জন্য ইচ্ছে করছে আয়াতের গালে টোল পড়া মাংসখানা সার্জিক্যাল নাইফ দিয়ে তুলে ফেলতে। পালাক্রমে প্রতি ক্লাস শেষ হয়ে টিফিন টাইমের সময় হয়ে গেল। যে যার লাঞ্চ করা নিয়ে ব্যস্ত। আয়ত্রীও হই হুল্লোড় করতে করতে নিজের টিফিন বক্স নিয়ে হাজির হলো। সবাই গোল হয়ে খেতে বসেছে, তাতে যুক্ত হচ্ছে হরেক রকমের আলাপ আলোচনা। এর মাঝে নাজমুন বিশাল আকার ব্যাগ নিয়ে হাজির হলো। টিফিন ক্যারি থেকে বিরিয়ানি বের করে সবাইকে সঠিকভাবে দেওয়ার কাজে লেগে গেল। এদের মধ্যে সবাই রান্না বান্নায় আমরা কাঠের ঠেকি হলেও নাজমুন একজন পাক্কা পোক্ত রাঁধুনি। আয়েসি ঝটপট 1 চামচ বিরিয়ানি মুখে পড়ল। জোস হয়েছে। শোন দোস্ত, আমার মাথায় না একটা দারুণ আইডিয়া আছে। তোরে বেচে দিয়ে একটা রেস্টুরেন্টে শেফ হিসেবে ভালো অ্যামাউন্ট পাবো। আয়ত্রীর কথা নাজমুন হতাশ চোখে তাকালো। মেয়েটার মোটেও কৃতজ্ঞতা বোধ নেই। সবাই স্বাভাবিকভাবে খেয়ে নিলেও আয়ত্রী খায়নি। সে নাজমুনের হাতে খেয়েছে। নিজের হাতে খাওয়ার তো মুড নাকি নেই। নাজমুন আয়ত্রীর মুখে লোকমা তুলে দিতে দিতে ভাবল, তার কি ঠেকা পড়েছে আয়ত্রীর কাছে? কিন্তু বেচারি ভেবেই পেল না। সারাদিনের হই হুল্লোড় শেষে ক্লান্ত পায়ে বাসায় ফিরেছে আয়ত্রী। এর মাঝে সারাদিনের ঘটনাগুলো মনের মাঝে শান দিয়ে নিচ্ছে। মহাসড়ক থেকে তার বাসায় 20 মিনিট হেঁটে যাওয়া লাগে। প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি গ্রাম থাকে তারা। আয়ত্রী হুট করে আয়াতের কথা মনে পড়তেই হেসে ফেলল। কাছ থেকে কারো কণ্ঠস্বর শুনে আয়ত্রী পেছন ফিরে তাকাতে চমকে উঠল। পেছনে আয়াত কারোর সাথে ফোনে কথা বলছে। আয়ত্রী খানিকটা অবাক হলো। নিজেকে সামলে হাঁটার গতি বাড়িয়ে দিল। আয়াত আয়ত্রীকে লক্ষ্য করতেই ফ্রি উঁচিয়ে প্রশ্ন করল, এই মিস পুটি, তুমি এইদিকে কি করছো?
দুপুরের পুরো সময় ছিল বর্ষণ মুখর। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। তখন প্রকৃতির অপার স্নিগ্ধতা নিয়ে এলো বৃষ্টি। স্রষ্টা তার রহমত স্বরূপ মেঘের খামে বৃষ্টি পাঠালেন। বৃষ্টির ছোঁয়ায় এখনকার বিকেলটা লাজুক বইয়ের রূপে সেজে উঠেছে। লাল আভায় পশ্চিম আকাশ রঙিন, বাতাসে ছড়িয়ে আছে কোমলতা। বাড়ির পাশের বড় বড় হিজল ফুলের গাছে রাশি রাশি হিজল ফুল ফুটেছে। গাছের নিচটায় আস্তরণের ন্যায় বড় অবহেলার নিজেদের সৌন্দর্য বিলি করেছে, কিন্তু কবি আর প্রেমিক ব্যতীত কারো দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। কবিরা তাদের ছন্দের মালা গাঁথার জন্য তাদের পর্যবেক্ষণ করে, আর প্রেমিকরা প্রেয়সীর খোপায় গুজে দেওয়ার জন্য তাদের মালাই গাঁথে। আয়ত্রী সবে মাত্র ছাদ থেকে ফিরেছে, হাতে অনেকগুলো বেলি ফুল আর ঝুড়িতে হরেক রকম ফুলের বীজ আর ঢাল। ব্যস্ত হাতে চুলে চিরুনি চালাতে চালাতে গলা উঁচিয়ে ডেকে উঠল, নুসাইবা হয়েছে তোর, আমি বের হচ্ছি। নুসাইবা হ্যাঁ সূচক বাক্য বলতে আয়ত্রীর দ্রুততা বাড়িয়ে দিল। টেবিলের উপর পড়ে থাকা হিজল ফুলের মালা তখন সূর্যের ক্ষীণ আলোয় রঙিন হয়ে উঠেছে। মাথায় ওড়না চাপিয়ে আয়ত্রী আবারও সব ঠিক আছে কিনা চেক করে নিল। দৌড়ে বেরিয়ে গিয়েও আবার ফিরে এলো। এতক্ষণে অবহেলায় পড়ে থাকা হিজল ফুলের মালাটি সযত্নে তুলে নিল। নুসাইবা পড়ে থাকা ফুলগুলো কুড়িয়ে বোনের জন্য মালা বানিয়েছিল। আয়ত্রী তা বহু যত্ন করে ভালোবাসা নিয়ে নিজের হাতে পরে নিল। সাথে সাথেই যেন ফুলগুলোর অকাতরে পড়ে থাকা অদ্ভুত গন্ধ তার রূপ মাধুর্য বিলানো সার্থক হলো। আয়ত্রী, নুসাইবা, নিহাল হেঁটে চলেছে। বেশ কিছু খালি জায়গায় তারা ফুলের বীজ লাগিয়েছে আর বেশ কিছু অঙ্কুরিত গাছে পানি দিয়েছে। তা গত সপ্তাহে লাগানো হয়েছিল। আয়ত্রীর ভাই বোনদের নিয়ে এই কাজটা করে। বৃষ্টির পর সহজলভ্য ও সহজেই অঙ্কুরিত ফুলের বীজ আশপাশে ঝোপ ছাড়ে, ঝিল পাড়ে, ক্ষেতের আলপথ, নদীর তীরে বপন করে দেয়। এতে করে এই অঞ্চলে ফুলের সমারোহ অনেক। প্রায় ঝোপ ছাড়ে গোলাপ গাছের গোলাপ ফুটে আছে। নীলকণ্ঠ, অপরাজিতা বেশ ঝোপালো হয়ে গেছে, তাতে আছে ফুল। পুর্তলিকা মুঠো করে ঘাসের মাঝে লাগিয়ে দিয়েছে এখন প্রায় পুর্তলিকা ঘাস ফুলের ন্যায় ঝাঁকড়া। আয়ত্রী খুব চেষ্টা করেও পিটুনিয়ার এত সুন্দর সহজলভ্য করতে পারেনি। সবচেয়ে বেশি ছড়াতে পেরেছে সন্ধ্যা মালতী আর অপরাজিতা। এই কঠিন কাজটা সহজ হয়েছে তার ছোট্ট ভাই বোন দুটির সহায়তায়। প্রথমে তারা বিরক্ত বোধ করলো, এখন বেশ ভালোবেসেই কাজটা করছে। আয়ত্রী তাদের উৎসাহ বাড়ানোর জন্য বলেছে নানান কথা। তার মতে মানুষের জীবনে নিশ্চয়তা নেই। এই যে পৃথিবীতে বিচরণ করছে, তারা বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, সৌন্দর্য উপভোগ করছে, এর বদলতে তাদেরও পৃথিবীর জন্য কিছু করা উচিত। স্মৃতিময় কাজ, যাতে করে তার অনুপস্থিতিতে পৃথিবী তাকে মনে রাখে। আর এটাই হচ্ছে একটা ইউনিক অপশন। নিহাল আর নুসাইবাও এই মতবাদটি ভালো লাগে। তারা বর্ষায় কোথাও বেড়াতে যাওয়ার সময় সাথে করে আম, জাম, লিচু, কাঁঠালের বীজ নিয়ে যায়। আশেপাশে পথে ছুঁড়ে মারে। উর্বরতা সম্পূর্ণ এই বাংলাদেশে হাতের ফাঁক গলে বীজ পড়লেই গাছ গজায়। দেখা গেল তাদের অগোচরে কোথাও একটা গাছ গজিয়েছে। বছর খানেক পর তাতে ফুল ফল ধরেছে। মধু আর খাবার সংগ্রহের জন্য সেখানটায় পাকপাখালি এসে ভিড় করেছে। সুন্দর একটা প্রকৃতির পরিবেশ গড়ে উঠেছে। ভাবতে আয়ত্রীর খুশিতে বুক ফুলে উঠেছে। ওরা নদীর তীরে দাঁড়িয়ে পড়ল। তিতাস নদীর তীরে সুন্দর নির্মল একটি নদী, তার মিহি স্রোত বইছে। বৃষ্টির পর নদীর পাড়ে বেশ করে বাতাস বইছে। এই মুগ্ধময় তিতাস নদী বইয়ের মাঝে যার বর্ণনা পড়ে থাকে, ছুঁয়ে দেখার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। তিতাস মাঝারি আকারের একটি নদী। মেঘনা থেকে শাখা বেরিয়ে এসে অনেকটা পথ একা একাই চলে গিয়ে আবার মেঘনাতেই মিশেছে তিতাস। তিতাস কখনো শুকিয়ে যায় না, আবার বর্ষায় দুই পার উঁচিয়ে বন্যাও সৃষ্টি করে না। এর চারপাশে নির্মল দৃষ্টি হৃদয়ে আনন্দের খোরাক তৈরি করে। মানুষ তিতাসের ছোঁয়া পেয়ে নিজেকে
প্রকৃতিতে বিলীন করে দিতে চায়। কিছু মুহূর্তের জন্য আয়ত্রীয় ঠিক তাই মনে হয়। বৃষ্টি স্নাত নরম দুর্বা ঘাসে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে আয়ত্রী। আবার কিছুক্ষণ থম মেরে দুহাত দুপাশে মেলে দাঁড়িয়ে পড়েছে নিহাল। নুসাইবা চিপস খাচ্ছে। আয়ত্রী ভাবল তিতাস একটি নদী নাম, অদিত্য মল্লবমর্ণ রচিত বিখ্যাত উপন্যাস। এই একটি উপন্যাস লিখে লেখক খ্যাতি অর্জন করেন।